ব্রহ্মেশ্বরা মন্দির দেখে আমরা একটা লোকাল অটো করে সোজা চলে এলাম মুক্তেশ্বর মন্দিরে। একটি কিংবদন্তি রয়েছে যে ভগবান শিব এখানে একটি রাক্ষসকে বধ করেছিলেন, তাকে মুক্তি দিয়েছিলেন। সংস্কৃতে মুক্তেশ্বর শব্দের অর্থ স্বস্তির ঈশ্বর বা পরিত্রাণের প্রভু। এভাবে মন্দিরটি পরিত্রাণের মন্দির হয়ে ওঠে। মুক্তেশ্বরা মন্দির হল দশম শতকে শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির, যা ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত। মুক্তেশ্বর মন্দিরটি সোমবংশীয় যুগের প্রাচীনতম কাজ বলে জানা যায়। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে মন্দিরটি পরশুরামেশ্বর মন্দিরের উত্তরসূরি এবং ব্রহ্মেশ্বর মন্দিরের আগে নির্মিত। সুন্দর নিখুঁত কাজ করা, যে চেনটা ঝুলছে কোমর থেকে, মানে আমরা যে ছোট পুঁতি পরি সেই সাইজ, এত ছোট। মানে এটার পাশে আমার আঙ্গুলটা হচ্ছে এই যে এতটুকু। ইন্ট্রিকেট কাজ করা। পার্সি ব্রাউন মন্দিরের নির্মাণের তারিখ 950 সিইর অর্থ কমন এরা উল্লেখ করেছেন। একটি তোরণের উপস্থিতি, যা এই অঞ্চলের অন্য কোনো মন্দিরের অংশ নয়, এই মন্দিরটিকে অনন্য করে তোলে এবং কিছু উপস্থাপনা নির্দেশ করে যে নির্মাতারা একটি নতুন সংস্কৃতির সূচনা করেছিলেন। তাও অনেকটাই ইন্ট্যাক্ট আছে। কুমির, হনুমান, দুটো হনুমান, একটা কুমির, আর অনেকগুলো হনুমান। এটা জাতকের, এগুলো জাতকের। এটা দেখবে বুদ্ধের যে জাতকের কথাগুলো, এগুলো আলাদা আলাদা জায়গায় আঁকা আছে, এক একটা গল্প। গল্প জানলে একটু শেয়ার করিস আমাদের সাথে। আমি যতটা জানি খুব মিনিমাম জানি। মুক্তেশ্বরের কাজ খুব ইন্ট্যাক্ট আছে আর খুব সূক্ষ্ম কাজ। হ্যাঁ, এজন্যই মুক্তেশ্বরের মানে টুরিস্ট সংখ্যা বেশি। এটা তো মনে হচ্ছে গণেশ ঠাকুর। কোনটা গণেশ? এই যে এই পুচকুটা। ও আচ্ছা, এখনো ইন্ট্যাক্ট আছে সত্যি। প্যাটার্ন দেখো, হাতির উপরে সিংহ। এই সেম প্যাটার্ন। এই যে এটা দেখো, এটা সিপেজ, ওটা ওইখানে মূর্তির উপরে যে জলটা ঢালা হয়। তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায়? এই যে তরোয়াল। এক এরকম নর্মালি খুব একটা দেখা যায় না। এটা দেখো শেষ না, উপরে যাও, উপরে ওর সাপটা উপরে অব্দি আছে, লেজটা উপরে, এখানে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে নেমেছে। সবার দেখবে সব বডি পুরো ইনট্যাক্ট, আঙুল পর্যন্ত আছে, মুখটা ভেঙে দিয়েছে। এগুলো ইচ্ছাকৃত ভাঙা। কেন কি এত বড় পাথরের স্ট্রাকচারটাই ভেঙে দিত, কিন্তু অতটা স্ট্রাকচার ভাঙতে না সময় আর জোর লাগে। যেটা দুটোই ছিল না, লুটপাট করে, তো ওদের ইনস্ট্রাকশন ছিল মুখটা ভেঙে দাও। হাসি হাসি মুখ সব কথা, ম্যাক্সিমাম এগুলো যক্ষী। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা প্রধান সমাজে উচ্চস্থানীয় ছিল, তাদের মূর্তিগুলি যত বড়, যত নিম্নস্থানীয় হয়েছে তাদের মূর্তিগুলি ততটাই ছোট। এখন সেই রকমও হতে পারে। এখানেও রয়েছে একটা মূর্তি, মুখটা নষ্ট হয়ে গেছে। উঁচু মূর্তিগুলোর মুখগুলো আছে, অতখানি আর কি মানে পৌঁছতে পারেনি নষ্ট করার জন্য। কি ভয়ঙ্কর সময়টা না গেছে। সুন্দর, এটাও খুব ইনট্যাক্ট আছে দেখো। কোনার মূর্তিগুলো, হ্যাঁ কোনার মূর্তিগুলো কিন্তু এখনো অবস্থা বেশ ভালো, এরও মুখ রয়েছে। সেই জন্য মনে হচ্ছে দরজার পাল্লা খুলে দাঁড়িয়ে রয়েছে না। আচ্ছা, এটা ওই কনসেপ্টটা যে ভেতর থেকে লোকে বাইরেরটা দেখতে পারবে, বাইরের জন ভেতরে দেখতে পারবে না। ভেতরটা অন্ধকার লাগে।
এই গেটটা তো খুবই সুন্দর দেখতে। কেসি পানিগ্রাহী মন্দিরটি 966 খ্রিস্টাব্দে নির্মিত হওয়ার কথা বলেন এবং অনুমান করেন যে সোমবংশীয় রাজা ইয়াতি প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনি এই মন্দিরের সাথে কীর্তিবাসের কিংবদন্তিকেও যুক্ত করেছেন, তবে কীর্তিবাস লিঙ্গরাজের সাথে যুক্ত হওয়ায় নীতিটি গৃহীত হয় না। মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েছি। মন্দিরের ভেতরের ওয়ালে কিন্তু সেরকম কোনো কাজ নেই। থামগুলোর মধ্যে একটু অল্প বিস্তর কাজ রয়েছে, কিন্তু মন্দিরের বাইরের ওয়ালে যেরকম ইন্ট্রিকেট কাজ দেখে এলাম সেই রকম কোনো নিদর্শন কিন্তু ভেতরের ওয়ালে নেই। আমরা এখন চলে এসেছি পরশুরাম মন্দিরে। পরশুরামেশ্বর মন্দির বা পরশুরামেশ্বরা সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে শৈলদ্ভাব সময়কালের একটি আদি উড়িয়া হিন্দু মন্দিরের সেরা সংরক্ষিত নমুনা হিসেবে বিবেচিত হয়। মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং রাজ্যের প্রাচীনতম বিদ্যমান মন্দিরগুলির মধ্যে একটি। এটি 650 খ্রিস্টাব্দের কাছাকাছি নাগারা শৈলীতে নির্মিত বলে মনে করা হয় এবং এতে প্রাক দশম শতকের কলিঙ্গ স্থাপত্যশৈলী মন্দিরগুলির সমস্ত প্রধান বৈশিষ্ট্য রয়েছে। মন্দিরটি পরশুরামেশ্বর মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরের বাইরের অলঙ্কারে ঐশ্বরিক গিজ বা রাজহাঁস এবং সেই সাথে ফুলের চিত্র খোদাই করা রয়েছে। নিচের অংশে একটি পূর্ণ কলসের প্রতীক এবং বাম দিকে শিবের প্রতিনিধিত্বকারী একটি লিঙ্গের চিত্রের প্রশংসা করা যেতে পারে। প্রতি বছর জুন জুলাই মাসে মন্দিরে পালিত প্রধান উৎসব হল পরশুরাষ্টমী। মন্দিরটি উড়িষ্যা রাজ্যের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ কেন্দ্র। পরশুরামেশ্বর মন্দিরটি শৈলদ্ভাবদের দ্বারা নির্মিত হয়েছিল, যাদের পারিবারিক দেবতা ছিলেন শিব। শৈলদ্ভাবরা শাক্ত দেবতাদের সম্মান করতেন এবং মন্দিরের দেয়ালে শাক্ত মূর্তি চিত্রিত করতেন। মন্দিরটি 1903 সালে মেরামত করা হয়েছিল। ভিতরের গর্ভগৃহের ছাদে কিছু পরিবর্তন করা হয়েছিল, যেখানে বেশিরভাগ মূল কাঠামো বজায় রাখা হয়েছিল। পূর্ব উপকূলে অবস্থিত হওয়ায় উড়িয়াদের অন্যান্য মন্দিরের মতো পরশুরামেশ্বরও 12 থেকে 13 শতকের মুসলিম আক্রমণ দ্বারা খুব বেশি প্রভাবিত হতে পারেনি। আধুনিক সময়ে মন্দিরটি টিকিটযুক্ত স্মৃতিস্তম্ভ হিসাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ ও পরিচালন করা হয়। পরশুরামেশ্বর মন্দির থেকে বেরিয়েই আরেকটা ছোট্ট মন্দির পড়ল, দৈতেশ্বরা টেম্পল। এই মন্দিরগুলো সব একই সময়কার। এই মন্দিরের আরাধ্য দেবতা গণেশজি। কেদারগৌরী মন্দিরটি শহরের 8টি অষ্টশম্ভু মন্দিরের একটি বলে মনে করা হয়। মন্দিরে পূজা করা প্রধান দেবতা হলেন শিব, যিনি স্থানীয়ভাবে কেদারেশ্বর নামেও পরিচিত। কেদারগৌরী মন্দিরের নির্মাণ সম্পর্কিত কয়েকটি পৌরাণিক কাহিনী রয়েছে। একটি হলো, এখানে মন্দিরের ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। কেদার এবং গৌরী নামে এক দম্পতি পরস্পরকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তাদের গ্রামের লোকেরা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল, তাই তারা পালিয়ে যায়। দীর্ঘ যাত্রার পর গৌরীর খিদে পেলে কেদার খাবারের সন্ধানে গিয়ে বাঘের হাতে নিহত হন। তার মৃত্যুর খবর পেয়ে গৌরী পুকুরে ঝাঁপ দিয়ে মারা যান। এই কাহিনী শোনার পর বিশ্বাস করা হয় যে তারা যেখানে আশ্রয় নিয়েছিলেন রাজা লালতেন্দু কেশরী প্রেমিকদের শ্রদ্ধার জন্য সেই স্থানে এই মন্দিরটি তৈরি করেছিলেন। অন্য একটি গল্প থেকে জানা যায় যে দেবী পার্বতীর সাথে ভগবান শিব বারাণসী থেকে শান্তি ও প্রশান্তির জন্য এই স্থানে এসেছিলেন। তাদের ভক্তিতে মন্দিরটি নির্মিত হয়েছিল। কমপ্লেক্সে দুটি প্রধান মন্দির রয়েছে। কেদার মন্দির, যেখানে একটি শিবলিঙ্গ রয়েছে, আর একটি হলো গৌরী মন্দির, যেখানে দেবী পার্বতীর মূর্তি রয়েছে। এগুলি ছাড়াও চত্বরের ভিতরে হনুমান, গণেশ এবং দেবী দুর্গার 3টি ছোট মন্দির রয়েছে। মন্দির চত্বরে দুটি কুণ্ড বা পুকুর রয়েছে, ক্ষীরাকুণ্ড এবং মারীচিকুণ্ড। কথিত আছে এই কুণ্ডের জলে পবিত্র শক্তি রয়েছে। ক্ষীরাকুণ্ডের জল মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে নিরাময় করে। অন্যদিকে এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো মহিলা মারীচিকুণ্ডে ডুব দেন তবে তিনি বন্ধ্যাত্ব থেকে নিরাময় পান। কেদারগৌরী মন্দিরে একটি উৎসব অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়, যা হলো শীতল ষষ্ঠী। এই উৎসব ভগবান শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক বিবাহ উদযাপন করে। এটি প্রতি বছর মে বা জুন মাসে পালিত হয়। এই দিনে লিঙ্গরাজ মন্দির থেকে কেদারগৌরী মন্দির পর্যন্ত ভগবান শিবের একটি শোভাযাত্রা বের করা হয়, যেখানে দেবী পার্বতীর সাথে তার বিবাহ অনুষ্ঠানের সাথে পালিত হয়। শীতল ষষ্ঠী ছাড়াও অন্যান্য উৎসব যেমন শিবরাত্রি, গণেশ চতুর্থী, নাগপঞ্চমী এবং হনুমান জয়ন্তী মন্দিরে পালিত হয়।
এই লাল মন্দিরটার ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীর মূর্তি, যেরকম আমরা আদ্যাপীঠে কালী মূর্তি দেখি কালো রঙের, ঠিক ওই রকমই পুরো কালো রং, কিন্তু গৌরীর মূর্তি। আর আমরা যে সাদা মন্দিরটা পেছনে দেখলাম, এই হচ্ছে শিব ঠাকুরের। এই মন্দিরের গৌরী মূর্তিটি কালো পাথরের মূর্তি। এখানে ছবি তুলতে দিল না, তাই জন্য আমি গুগল থেকে একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি সকলের জানার জন্য যে গৌরী মূর্তিটি কেমন দেখতে। আমরা কেদার গৌরী মন্দির থেকে বেরিয়েই হাতের বাদিকে একটা দোকানে এসেছি, বিশাল কালেকশন, হ্যান্ডক্রাফটের দোকান। আমি দোকানের নামটা দিয়ে দেবো। কি নাম আছে? প্রশান্তি হ্যান্ডিক্রাফট। প্রচুর জিনিস রয়েছে, প্রচুর গিফট আইটেম রয়েছে, ভ্যারাইটিস কাজ রয়েছে, খুব ভালো লাগবে। আর পেন্টিংসও রয়েছে অনেক, ব্রাসোর কাজ রয়েছে, পেপার মেশের কাজ আছে, দারুণ কালেকশন, খুব ভালো লাগলো। আর বড় বড় পাথরের মূর্তিও আছে, যারা যারা মনে করবে নিয়ে যাওয়া সম্ভব অবশ্যই নিতে পারবেন। আজকে আমরা দুপুরে কোথায় খেলাম দেখুন। এই হচ্ছে সেই জায়গা যেখানে মন্দিরের ভোগের প্রসাদ রান্না হয়। আমরা আজকে এখানেই ভোগের প্রসাদ আর খেয়ে নিলাম। এখানে খাওয়ার কতগুলো নিয়মাবলী আছে, যেমন আমরা জুতো খুলে তারপরে খেয়েছি, মাটিতে পড়ে থাকে যদি রান্নার কোনো কিছু, সেগুলো পা দেওয়া যাবে না। একটু মন্দিরের প্রসাদ খেতে গেলে যে নিয়মগুলি মানতে হয়, সেই নিয়মগুলি মেনেই আমরা আজকে এখানে ভোগের প্রসাদ দুপুরে খেয়ে নিলাম। মুক্তেশ্বর মন্দির দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা সোজা চলে যাব রাজারানী টেম্পল দেখতে। আমরা এখন চলে এসেছি রাজারানী টেম্পলে। এখানেও পার হেড 20 টাকা করে টিকিট অনলাইনে কাটা হলো, আর যদি অফলাইনে আপনি এখানে টিকিট কাটেন তাহলে কিন্তু 25 টাকা করেই পড়বে। দুপাশে খুব সুন্দর লন রয়েছে, একদম সাজানো গোছানো। আর এখানে পাথরের স্তম্ভ করা, রেলিং এর জন্য ব্যবহার করা হয়েছে স্তম্ভগুলোকে। রাজারানী মন্দির 11 শতকে বিখ্যাত সোমবংশীয় রাজবংশীয় শাসক ইন্দ্ররথ দ্বারা নির্মিত হয়েছিল। ঐতিহাসিকদের মতে আগে এটিকে ইন্দ্রেশ্বর মন্দির বলা হতো। অনুমিতভাবে ইন্দ্ররথের নামে নামকরণ করা হয়েছিল। যাই হোক, আরেকটি মতবাদ রয়েছে যা ইঙ্গিত করে যে ইন্দ্রেশ্বর নামকরণ করা হয়েছিল শিবের নামে। যদিও এই মন্দিরে কোনো অধিপতি দেবতা নেই, তবে এটির সাথে শৈব ধর্মের সংযোগ রয়েছে বলে দৃঢ় বিশ্বাস রয়েছে। পরে মন্দিরটি হলুদ এবং লাল বেলেপাথরের কারণে, যা স্থানীয়ভাবে রাজারানী নামে পরিচিত ছিল বলে রাজারানী নামে পরিচিতি লাভ করে। স্থানীয়ভাবে এই মন্দিরটি প্রেমের মন্দির নামে পরিচিত, কারণ এর দেয়ালে অনেক সুন্দর দম্পতি ও মহিলাদের মূর্তি বানানো রয়েছে। 1903 সালে মন্দিরটি সংস্কার করা হয়েছিল, কারণ এই সময় কাঠামোটি একটি জীর্ণ অবস্থায় পৌঁছেছিল। বর্তমানে মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। গর্ভগৃহের ভেতরে কোনো ছবি পাওয়া যায় না, এবং তাই মন্দিরটি হিন্দু ধর্মের কোনো বিশেষ সম্প্রদায়ের সাথে যুক্ত নয়। দেয়ালে খোদিত ভগবান শিব এবং দেবী পার্বতীর মূর্তিগুলি দৃঢ়ভাবে নির্দেশ করে যে মন্দিরটির শৈব ধর্মের সাথে কিছু সম্পর্ক রয়েছে। প্রতি বছর উড়িষ্যা সরকারের পর্যটন বিভাগ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মন্দির প্রাঙ্গণে রাজারানী সঙ্গীত উৎসবের আয়োজন করে। এই উৎসবটি 2003 সালে ভুবনেশ্বর মিউজিক সার্কেলের সহযোগিতায় প্রথম শুরু হয়েছিল। সারা দেশের সঙ্গীতজ্ঞরা এই 3 দিনের সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে, যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, হিন্দুস্তানি, ওড়িশি এবং কর্ণাটকের সৌন্দর্যের ওপর জোর দেয়। 3 দিনেই এই সঙ্গীত উৎসবে ব্যাপক দর্শক সমাগম হয়। সাইট সিন করে আমরা গেস্ট হাউসে ফিরে এলাম। এসে একটু সময় রেস্ট নিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা বিকেলে আবার একটু মার্কেটের দিকে বেরোবো। A few hours later. দারুণ একটা ঘুম দিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মার্কেটে। শহরে এখন ক্রিসমাস আর নিউ ইয়ারের স্পিরিট চলছে। দোকানে রাস্তায় আলোর ঝলমলানি। আমরা একটা লোকাল অটো করেই মার্কেটে পৌঁছে গেলাম।
মার্কেটে পৌঁছে আমরা দোকান টোকান ঘোরাঘুরি করার পরে রিয়েলাইজ করলাম যে বেশ কিছু দোকান বন্ধ, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে সেদিন মার্কেট আসলে বন্ধ, কিছু কিছু দোকান বসে। তো সেই জন্য আমরা অল্প ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে গেস্ট হাউসে ফিরে এলাম। প্ল্যান হচ্ছে পরের দিন আবার একবার মার্কেটে যাব। রাতের খাবার খেতে MCL গেস্ট হাউসের ডাইনিং এরিয়াতে চলে এসেছি। ডিনার রেডি, খাওয়ার জায়গাটাও বেশ বড় সড়ো। আমাদের ডিনার চলে এসেছে, গরম গরম ভাত, ডাল, আর এটা কিসের সবজি বললি? সন্তুলা সবজি। আচ্ছা সবজি না, সন্তুলাই বলে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা তরকারিটার নামই হচ্ছে সন্তুলা। তো এটার মধ্যে কি সবজি থাকে? কুমড়ো আছে, কুমড়ো, গাজর, আলু, পেঁপে। আচ্ছা, আর হচ্ছে ভেন্ডি ভাজা। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। কালকে আপনাদের নিয়ে যাব আর এক নতুন জায়গায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।